নমস্কার, আমি দেবাশিস সাহা বলছি আন একাডেমি থেকে। একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম থেকে আমরা যে ক্লাসের জার্নি শুরু করেছি ইউটিউব থেকে, সেটা হলো আমাদের হিস্ট্রি সাবজেক্টে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি। বেশ কয়েকদিন ধরে আমরা কি করছি, যে ক্লাসের একটা ধারাবাহিকভাবে আমরা ক্লাসটাকে প্রডিউস করছি, এবং সিরিয়ালি যখন আমরা ক্লাসগুলোকে প্রডিউস করছি তখন আমরা টপিক ধরে নিচ্ছি। যেমন ধরো, আমি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পড়িয়েছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিছুটা অংশ। আমি পড়েছিলাম এখান থেকে হচ্ছে কুষাণস, হিস্ট্রি অফ সাতবাহনস, হিস্ট্রি অফ শকাস, এগুলো আমরা যেমন পড়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে এবার আমরা আবার কিন্তু ন্যাশনাল মুভমেন্টও পড়েছি। ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে যেমন গান্ধিয়ানা এরা, ক্লিয়ার? গান্ধিয়ানা আমার 4টে এপিসোডে পড়েছি। গান্ধিয়ানেরা 4টে এপিসোডে পড়ানোর পর আমরা পড়েছি সেই সঙ্গে সঙ্গে কি আমাদের আরেকটা দুর্দান্ত চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্লিয়ার? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পর হচ্ছে লেবার মুভমেন্ট আমরা পড়েছি। আর ন্যাশনাল মুভমেন্টের আমরা একটা বড় দিক কভার করেছি, এবং আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ারও কিন্তু একটা বড় দিক কভার করেছি। এবার আমাদের যে দিকটা থেকে এখনো সেরকম ভাবে শুরু হয়নি, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। ক্লিয়ার? মডার্ন ইন্ডিয়া মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 1707 থেকে আমাদের পুরো 1947 পর্যন্ত। তার মধ্যে 1858 থেকে 1947 এই ফেজটাকে আমরা ধরছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তা আমরা আজকে যে টপিকটা আমরা নিয়ে এসেছি মডার্ন ইন্ডিয়া, সেটা হচ্ছে পেশওয়াস, দ্য হাউস অফ পেশওয়াস, ক্লিয়ার, অফ মারাঠা। এই মারাঠাদের পেশওয়াশিপটা নিয়েই আজকে কিন্তু আমি ক্লাস শুরু করেছি। ক্লিয়ার? এবং এই ক্লাসটা যে আমি শুরু করছি, সেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই মারাঠাদের যে অ্যাক্টিভিটিস গুলো কি ছিল এবং কতখানি রেলিভেন্ট ডব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য, বা পিএসসি মিসলিনিয়াস এর পরীক্ষার জন্য, বা আমাদের সামনেই চলে আসছে সিএইচএসএল, ঠিক আছে, বা আমাদের বলতে পারি আরেকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের সিজিএল, তাই তো, এবং মাল্টিটাস্কিং। এই টোটাল পরীক্ষাগুলোর জন্য যে কিভাবে এই চ্যাপ্টারটাকে আমরা প্রস্তুত করব, সেটা কন্টেন্ট দিয়ে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? আমি বলবো তোমাদের, বন্ধুরা, তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। পুজোর আগ দিয়ে এই ক্লাসটা আমাদের মনে হয় একটু করে রাখা ভালো, কারণ কঠিন চ্যাপ্টার, একটা জটিল চ্যাপ্টার, খুব ইজি মেথডে আমি করবার চেষ্টা করেছি। বাই দা বাই, আমি নিজের পরিচয় একটা বলে রাখি, যে আমি বলেছিলাম যে আমার নাম দেবাশিস সাহা, এবং আমি আন একাডেমি প্ল্যাটফর্মে পড়াই। তার আগে আমার একটা পাস হিস্ট্রি আছে। আমি একটা বিখ্যাত সংস্থায় আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রি, যেখানে কম্পিটিটিভ এক্সামের ডব্লিউবিসিএস আর আইএস এর ট্রেনিং দেওয়া হতো, এবং সেইখানে আমি দীর্ঘদিন এইচওডির পদে ছিলাম হিস্ট্রি। আমি এখন খুব এনজয় করছি তোমাদের আন একাডেমি প্ল্যাটফর্মে। যাই হোক, একটু বলে দিই, যারা এখনো পর্যন্ত ক্লাস কোর্সে ভর্তি হওনি কিন্তু স্পেশাল ক্লাস দীর্ঘদিন ধরে করে চলেছ, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমরা কিভাবে আমরা একটা এখানে সাবস্ক্রিপশন নেব, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, এখানে আমি দেখাচ্ছি আমার রেফারেল কোডটা। ঠিক আছে, এই যে দেখো, আমি দেবাশিস সাহা আমার নামটা আছে, এবং এখান থেকে অ্যাপ্লাই দিস কোডে তুমি ডিএসএসআর, তোমরা এখানে ডিএসএসআর এই কথাটাকে অ্যাপ্লাই করবে, এবং সেখানে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবং বলে দিই, শুধু 10% ডিসকাউন্ট নয়, যেহেতু তোমরা দীর্ঘদিন ধরে ক্লাসটাকে ফলো করছো, সেই ক্লাসটা ফলো করার জন্য তোমরা আরো কিছু কিন্তু পয়েন্টস জমিয়েছো, এবং পয়েন্টস জমানোর জন্য তোমরা আরো বেশি তোমরা কি পেতে পারো, ডিসকাউন্ট পেতে পারো। পুজোর সময় হাতে টাকা আসছে নতুন নতুন জামা কাপড় করার জন্য, কিন্তু মাথায় রাখতে হবে যে কোভিড-19 ভীষণভাবে স্প্রেড করেছে। তাই কোভিড-19 যেহেতু ভীষণভাবে স্প্রেড করেছে, সেই জন্য আমরা কি করতে পারি, ঘরের বাইরে না বেরিয়ে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা বাড়িতেই কি করতে পারি, একটা উৎসব করতে পারি। এবং আমি এখানে বলে দিই যে নতুন জামা কাপড়ের যে পয়সাটা আমাদের সেভ হলো, তার সঙ্গে টিউশনি ফিস বা আরো কিছুর জন্য যে টাকাটা জমেছে, সেই ফিসটা জমিয়ে এবং জামা কাপড়ের টাকাটা জমিয়ে আমরা আন একাডেমিক সাবস্ক্রিপশন করি। মনে রাখবে একটা কথা, পুজো প্রত্যেক বছর আসবে, কিন্তু চাকরির বয়সটা চলে গেলে কিন্তু আমাদের আফসোস করতে হবে। তাই আর দেরি নয়, অবিলম্বে আমরা আন একাডেমি সাবস্ক্রিপশন করে নিই। নেক্সট আমি আরেকটা স্লাইড তোমাদের দেখাই, যেখানে আমার পরিচয়টা তোমরা পাবে। দেখো, এখানে আমি একটু বড় করেই দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো লেখা আছে যে আমার পরিচয়টা, এবং আমি অথর অফ ডব্লিউবিসিএস অপশনাল একটা বইও আমি লিখেছি, এবং আমার এখানে কোডটাও বড় করে দেখানো আছে, ডিএসএস। ক্লিয়ার? বেশ, এবার আমি টপিকে চলে যাচ্ছি। ক্লিয়ার? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো টপিকটা, আমি ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই। দেখে নাও। ক্লিয়ার? এখানে আমার দেওয়াই আছে সমস্ত কিছু, পরিচয় আমার।
আগে কাহিনীটা খুব ভালো করে আমি শুনিয়ে দিই। বালাজি বিশ্বনাথ, বালাজি বিশ্বনাথের আগে মারাঠা সাম্রাজ্যের একটা প্রি হিস্ট্রি আছে, নিশ্চয়ই জানো। শিবাজি, ছত্রপতি শিবাজি প্রথম একটা ইন্ডিপেন্ডেন্ট মারাঠা স্টেট তৈরি করেছিল, ক্লিয়ার? এবং কাদের এগেনস্টে করেছিল নিশ্চয়ই তোমার মনে আছে, মুঘলদের এগেনস্ট। এবং তারপরে কি হয়, তার সাকসেসর সবাই একে একে রাজা হয়ে যায়, তাই তো? মানে শিবাজি, শিবাজির পরে ইমিডিয়েট সাকসেসর ছিল শম্ভুজি, ক্লিয়ার? শম্ভুজি, রাজারাম, শাহু, ঠিক আছে? এরকম ভাবে এরা যে পরপর রাজা হয়েছিল, এবং তারপরেই ইতিহাসের একটা নতুন জায়গায় মোড় নেয়। সেই মোড়টা কি? পেশোয়া শিপ। যদিও আমি বলে দিই, শিবাজি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে পেশোয়া শিপ পোস্টটা প্রথম চালু করে। এবং মেরুপন্ত ত্রিম্বকজি পিংলে, তাই তো, মেরুপন্ত ত্রিম্বকজি বলে যে ব্যক্তিকে আমরা পাচ্ছি, তিনি কিন্তু প্রথম কি ছিলেন? পেশোয়া ছিলেন, ঠিক আছে? এবং মরিপন ত্রিম্বকজির পর কি হয়, অনেকেই পেশোয়া পদে জয়েন করে, কিন্তু তখনো পর্যন্ত পেশোয়া শিপটা আমাদের কি হয়ে ওঠেনি, আমাদের হেরিটারি হয়ে ওঠেনি, যেটাকে আমরা বাংলায় বলি কি, বংশানুক্রমিক হয়ে ওঠে। এই বংশানুক্রমিক হয়ে যাওয়া, মানে হয়ে যাওয়াটা ইতিহাস যখন থেকে শুরু হলো, তিনি আর কেউ নন, আমাদের ফেমাস বালাজি বিশ্বনাথ, ক্লিয়ার? ফেমাস বালাজি বিশ্বনাথের সময় থেকে এটা শুরু হয়ে যায়। যাই হোক, আমি এই বালাজি বিশ্বনাথের ইতিহাসটা বলার আগে একটু প্রিফেসে আমি আবার ব্যাক করছি। সেটা হচ্ছে শাহু, ছত্রপতি শাহু। শাহুর পেশোয়া ছিলেন কে? বালাজি বিশ্বনাথ। তিনি বাই বার্থ চিৎপাবন ব্রাহ্মণ ছিলেন, তাই তো? তিনি কিন্তু একজন সাধারণ ক্লার্কের চাকরি করে তার কেরিয়ার শুরু করেন। তারপরেই আমাদের কি হয়, স্মল রেভিনিউ অফিসারের চাকরি করেন, এবং তারপরেই হয়ে যান কি, আমাদের পেশোয়া হয়ে যান কার আন্ডারে? আমাদের শাহুর আন্ডারে। এবং শাহুকে যখন ব্যাটেল অফ খেদ হয়, সেই খেদের যুদ্ধে তারাবাইয়ের এগেনস্টে দুর্দান্ত আমাদের ব্যাটেল ফিল্ডে পারফর্ম করেন বালাজি বিশ্বনাথ, এবং তার চতুর্বুদ্ধির সাহায্যে কি হয়, শাহুর আন্ডারে মারাঠা সাম্রাজ্যের ম্যাক্সিমাম জায়গাটা চলে আসে, ক্লিয়ার? এবং আমাদের তারাবাইয়ের আন্ডারে বাকিটা চলে যায়। এবং তারাবাইয়ের আন্ডারে গেলেও, কিছুটা গেলেও অক্ষুণ্ণ রাখে কিন্তু আমাদের শাহুর সময়ের মারাঠা সাম্রাজ্য। এবং কি হন, শাহু উইক ছিলেন, ক্লিয়ার? এবং শাহু দুর্বল হওয়াতে সম্পূর্ণ রকম ভাবে ক্ষমতাটাকে কুক্ষিগত করেন বালাজি বিশ্বনাথ। এবং 1708 সালে এই বালাজি বিশ্বনাথকে দেওয়া হয় একটা বিখ্যাত টাইটেল। কি দেওয়া হয়? সেনাকর্তা, তাই তো? আমি এখানে টাইটেল না বলে আমি বলতে পারি এপিথেট, তাই তো? মনে রাখবে, যেটা আমরা গ্রহণ করি সেটাকে আমরা টাইটেলস বলি, টাইটেল বলি। আর যেটা কেউ দেয় সাধারণ ক্ষেত্রে সেটা এপিথেট হয়, ক্লিয়ার? আবার অনেক ক্ষেত্রে বলি এরকমই, রাজ, মানে রাজার দেওয়া কোনো জিনিস কিন্তু আবার আমরা টাইটেল বলি। যেমন দেখবে চক্রবর্তী, তাই তো? চক্রবর্তী বলে যে পদবিটা আমরা দেখতে পাই, এটা কিন্তু রাজ চক্রবর্তী, মানে রাজার দেওয়া উপাধি, তাই তো? তাহলে চক্রবর্তী কারা? চক্রবর্তীদের গোত্র দেখে তুমি একদম বুঝতে পারবে যে কোন শ্রেণীর ব্রাহ্মণ, তাই তো? চ্যাটার্জি হলেই বুঝতে পারবে কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ, মুখার্জি হলেই বুঝতে পারবে ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ। এবং এইভাবে কাশ্যপ হলো চ্যাটার্জি, ভরদ্বাজ হলো আমাদের যেমন কি বললাম মুখার্জি, শান্ডিল্য হলো তোমার কি বললাম ব্যানার্জি। তাহলে এই লোকগুলোরই পূর্বরা, মানে আগের লোকগুলো হয়তো এই পদবিগুলো বহন করেছিল, তো যখনই চক্রবর্তী উপাধিটা পেলো, তখন তার পরিবারবর্গ চক্রবর্তী উপাধিটাকে ইউজ করলো। এটা ইতিহাস। ঠিক সেরকম ভাবে আমাদের বালাজি বিশ্বনাথকে খুশি হয়ে শাহু একটা টাইটেল দিয়েছিলেন, যে টাইটেলটা কি ছিল? যে টাইটেলটা আমরা জানি, সেনাকর্তী বা সেনাকর্তা। কত সালে পেয়েছিল? 1708 সালে শাহুর থেকে পেয়েছিল। এই ভদ্রলোক যে অসাধারণ তার ট্যাকটিক্স এর বলে আমাদের কি করেছিলেন, আমাদের পেশোয়া শিপটা তৈরি করেন। 1713-এ তাকে পেশোয়া শিপ মেনে নেওয়া হয়, এবং তার 7 ইয়ার্স এর রাজত্বকালে একটা দুর্দান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে দুর্দান্ত পরিস্থিতিটার সৃষ্টি হয়, তার নেপথ্য নায়ক কিন্তু অবশ্যই ছিলেন কে? বালাজি বিশ্বনাথ। এবং এখানে আমি একটা কথা বলে দিই, তিনি কিন্তু দুর্দান্ত কূটনীতিবিদের সঙ্গে সঙ্গেও একজন খুব ভালো সমর বিশেষজ্ঞ বা ওয়ারিয়ার ছিলেন, তাই তো? এবং তার বিচক্ষণতার কথা মাথায় রেখে, বা পেশোয়া শিব আবার মারাঠাদের পুনর্গৌরব, শিবাজির পরে যে পুনর্গৌরবটা ফিরিয়ে আনলেন, সেই সব কথা মাথায় রেখেই বালাজি বিশ্বনাথকে হিস্টোরিয়ানরা কি বলছেন? বলছেন ফাউন্ডার অফ সেকেন্ড মারাঠা এম্পায়ার, ফাউন্ডার অফ সেকেন্ড মারাঠা এম্পায়ার, ক্লিয়ার? পরিষ্কার হয়ে গেল। তাহলে দ্বিতীয় সাম্রাজ্যের, মারাঠা দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বালাজি বিশ্বনাথ। কোশ্চেনে খুব টুইস্ট হয়, একটা কোশ্চেন করে, হু ওয়াজ দ্য সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা স্টেট, ক্লিয়ার? যদি বলে সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা স্টেট, মনে রাখবে একবার
ডাইনেস্টিটা বা বংশটা তোমার কি হলো, দ্বিতীয় হলো। আরেকবার ব্যক্তিটা দ্বিতীয় হলো। যখন ব্যক্তিটা দ্বিতীয় হবে তখন কিন্তু বালাজি বিশ্বনাথের ছেলে বাজিরাও ওয়ান অ্যান্সার নেবে। ক্লিয়ার? এবং কোন কোন ঐতিহাসিক কিভাবে এদের উপাধিটা দিয়েছে সেই কথাটা আমি বলবো না, এপিথেটটা দিয়েছে সেটা আমি বলবো। ক্লিয়ার? এবং আমি বলে রাখি, বালাজি বিশ্বনাথ আমাদের মোগলদের একটা কোণঠাসা করে দিয়ে আমাদের শাহুকে কিন্তু একটা ভালো জায়গায় রিচ করিয়েছিলেন। হলো? এবং এটাও বলতে হয় যে আমাদের সন্ধিগুলো করে করে কি করেছিলেন, যেমন লোনাভেলার সন্ধি, এই সমস্ত সন্ধিগুলো করে নিজামকে একদিকে কোণঠাসা করলেন, মোগল বাদশাকে কোণঠাসা করলেন, এবং করে দিয়ে মারাঠাদের আধিপত্যটাকে বাড়িয়ে নিয়েছিলেন কে, আমাদের এই বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথের ছেলে কে ছিলেন, আমাদের বাজিরাও ওয়ান। হঠাৎ তোমাদের মনে একটা প্রশ্ন জাগে, স্যার এই মারাঠাদের যে জটিল জায়গাটা আমরা একটা জায়গায় কিছুতেই ধরতে পারিনি, এই স্যার বাজিরাও টু, বাজিরাও বাজিরাও ওয়ান, এই জায়গাটা স্যার গুলিয়ে যায়, একটুখানি আপনাকে পরিষ্কার করে দিন। এই প্রশ্নটা আমাকে অনেকেই নিয়ে আসে। একদম জলের মতো করে একটা ছোট্ট গল্পের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দিই কিভাবে মনে রাখবে। মনে রাখবে, আগে একটা মাছের মাথা, তাই তো? মাছের মাথাটা আমাদের যদি গোটা মাথাটাকে একটা সাম্রাজ্য ধরি, সেই সাম্রাজ্যের মাথাটা কে ছিলেন? মাথা ছিলেন হচ্ছে আমাদের বালাজি বিশ্বনাথ। ক্লিয়ার? বালাজি বিশ্বনাথের মাথাটা আমি কেটে নিলাম, বালাজি বিশ্বনাথ থেকে বালাজিটা কেটে নিলাম। বেশ, তারপরে সাকসেসর কে হলো? বাজিরাও ওয়ান। ক্লিয়ার? এবার বাজিরাও ওয়ানের পরে তার ছেলে কে ছিল? বালাজি বাজিরাও। তাহলে ঠাকুরদার থেকে মাথাটা নিল, আর বাবার থেকে কি নিল? লেজটা নিল। দুটো জুড়ে দিয়ে কি হয়ে গেল? একটা গোটা মাছ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মাছের মাথা হলো বালাজি বিশ্বনাথ, মাছের লেজ হলো কে? মাছের লেজ হলো হচ্ছে বাজিরাও ওয়ান, আর গোটা মাছটাকে বালাজি বাজিরাও। মনে থাকলো তাহলে? একদম ক্লিয়ার হয়ে গেল। এইবার বালাজি বাজিরাও যে, তার কিন্তু একটা নাম ছিল। কোন নামে তিনি পরিচিত ছিলেন? নানা সাহেব। মনে থাকবে? তাহলে এই বালাজি বাজিরাওয়ের ছেলে কে হলো? বালাজি বাজিরাওয়ের ছেলে হলেন হচ্ছে আমাদের মাধব রাও। ক্লিয়ার? বুঝিয়ে দিই। তাহলে এবার গোটা মাছটা হয়ে গেল। গোটা মাছের নৈবেদ্য চড়ানো হলো কার পরে? নৈবেদ্য চড়ানো হলো আমাদের শ্রীকৃষ্ণের ওপরে। তাহলে কে এলো? মাধব রাও। মাধব মানে শ্রীকৃষ্ণ। নিশ্চয়ই তোমাদের মনে আছে শ্রীকৃষ্ণের একজন শত্রু ছিল। মাধব রায়ের পরে সিংহাসনে কে বসছে? তাহলে মনে রাখতে হবে, মাধব রায়ের পরে সিংহাসনে আসছে আমাদের মাধব রাও নারায়ণ। তাই তো? এই মাধব রাও আর মাধব রাও নারায়ণের মধ্যে একজন কংস ঢুকে গেলেন। শ্রীকৃষ্ণের শত্রু ছিল কংস। সেই কংসটিকে, সেটা হচ্ছে রঘুনাথ রাও। যে রঘুনাথ রাও আমাদের কি ছিলেন? এই মাধব রাও নারায়ণের শত্রু ছিলেন। ক্লিয়ার? এবং এই রঘুনাথ রাওকে দমন করতে এলেন কে? সেটা মনে রাখতে হবে। তাহলে এই মাধব রাওকে, মানে আমাদের যেটা নাম বললাম রঘুনাথ রাও, রঘুনাথ রাওকে দমন করে দিলেন আমাদেরকে, আমাদের মাধব রাও নাম। এবং এই যে জায়গাটা দমন করা হলো, তাহলে মাধবের পুজো করা হলো, তারপরে কি হলো? নারায়ণের পুজো করা হলো। এই নারায়ণটাকে, নারায়ণটা যে ভগবান, তার বাল্য রূপ ছেড়ে একটা তার বড় রূপ ধারণ করলো। এবার মনে রাখবে, এই কৃষ্ণ এবং নারায়ণের দুজন ভক্ত ছিলেন। সেই দুই ভক্তর নাম কি? একজন হচ্ছে প্রহ্লাদ, একজন ধ্রুব। তাই মাধবরাও নারায়ণকে সেভ করে রাখার জন্য আমাদের কে এসেছিলেন? মাধবরাও নারায়ণকে সেভ করার জন্য এসেছিলেন আমাদের দুজন বিখ্যাত ব্যক্তিত্ব। একজনের নাম নানা ফাড়নবিশ, আরেকজনের নাম কি ছিল? আরেকজনের নাম ছিল হচ্ছে আমাদের মাহাজি সিন্ধিয়া। তাহলে মাধবরাও নারায়ণ কে হলো? এই মাধবরাও নারায়ণ নয়, আমাদের মাহাজি সিন্ধিয়া। মাহাজি সিন্ধিয়া হলেন কে? আমাদের ভক্ত ধ্রুব। আর কি বললাম, আমাদের আরেকজন যে ব্যক্তিত্ব, ঠিক আছে, মাহাজি সিন্ধিয়া, সেই মাহাজি সিন্ধিয়া হয়ে গেলেন কে? ভক্ত প্রহ্লাদ। ঠিক আছে? এই হলো মারাঠাদের হিস্ট্রি। তাহলে একটা মাছের মুড়ো, তারপর একটা মাছের লেজ, তারপর একটা গোটা মাছ, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের ছোটবেলা মাধব, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের বড়বেলা মাধবরাও নারায়ণ। এদের মাঝখানে একজন কংস। কে কংসটা এসেছিল? সেই কংসের নাম হচ্ছে আমাদের কি নাম বললাম? আমাদের রঘুনাথ রাও। বেশ, এইবার মনে রাখতে হবে যে মাধবরাও এবং মাধবরাও নারায়ণের পরে যিনি শেষ জন এসেছিলেন, তার নাম কি ছিল? শেষ ব্যক্তির নাম হচ্ছে বাজিরাও টু। এ হলো কি? এ হলো শিশুপাল। শিশুপালকে বধ করেছিল কে? শিশুপালকে বধ করা হয়েছিল ইংরেজদের হাতে। ক্লিয়ার? তাহলে শিশুপাল বধ করলো কে? ইংরেজরা। ঠিক সেইভাবে আমাদের বাজিরাও টু এর আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছিল কাদের সময়? ইংরেজদের সময়। তাহলে হু ওয়াজ দ্য লাস্ট পেশো অফ মারাঠা? উত্তর কি হবে? বাজিরাও টু। কোনো অসুবিধা নেই,
একদম জলের মতো ক্লিয়ার। এইবার আমরা মারাঠা সাম্রাজ্য ইতিহাসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করব। তাহলে আমি যেরকম ভাবে বালাজি বিশ্বনাথের কথা বললাম, বালাজি বিশ্বনাথের পরে এলো কে বাজিরাও ওয়ান। বাজিরাও ওয়ানকে কি বলা হলো? নেপোলিয়ান অফ মারাঠা রেস, মারাঠা জাতির নেপোলিয়ান। তার কারণ নেপোলিয়ন তো ভালো যোদ্ধা বা যুদ্ধ করতে পারেন বলে, একজন ওয়ার মঙ্গার ছিলেন বলে, এবং সেই সঙ্গে সঙ্গে অসাধারণ কি ছিলেন, একজন যুদ্ধ কৌশলী নেতা ছিলেন। তার জন্য তাকে কি বলা হচ্ছে? ফাইটার পেশোয়া বা ওয়ারিয়ার পেশোয়া, মনে থাকবে। এবং পেশোয়াদের মধ্যে শ্রেষ্ঠকে উত্তর কি হবে? বাজিরাও ওয়ান, মনে থাকবে। বাজিরাও ওয়ানের ক্ষেত্রে আরো একটা এপিসোড আছে মাস্তানি। তার একজন খুব বিলাভেড ওয়াইফ ছিল কে? মাস্তানি। এবং তার আরেকজন স্ত্রী ছিলেন যার নাম ছিল কাশিবাই। ক্লিয়ার? এবার যেটা বলা হয় যে আমাদের এই বাজিরাও ওয়ান সে কি করেছিল? সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছিল আমাদের সৈয়দ ব্রাদার্সকে, এবং কাজে লাগিয়ে মুঘলদের কোণঠাসা করে দিয়েছিল, এবং সেখান থেকে সাবদেশমুখী ট্যাক্স নেওয়া আদায় করেছিল। এবং শুধু তাই নয়, সেখানে কি করেছিল? আমাদের তার সময়তেই ভাগ হয়ে গেছিল মারাঠা সাম্রাজ্যের কয়েকটা ভাগ, কয়েকটা টুকরো। কিরকম? এই কয়েকটা টুকরোর মধ্যে কি কি বলতে পারি? এই কয়েকটা টুকরোর মধ্যে আমি বলতে পারি আমাদের পেশোয়া, তাই তো? পেশোয়া, তারপর হচ্ছে আমাদের ভোঁসলে, আমাদের গাইকোয়াড়, তাই তো? আমাদের সিন্ধিয়া, এরকম অনেকগুলো ভাগ। এই ভাগগুলোকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দ্য গায়কোয়াড় অফ বরোদা, দ্য ভোসলে অ্যাট নাগপুর, দ্য হোলকার অ্যাট ইন্দোর, দ্য সিন্ধিয়া অফ গোয়ালিয়র, আর এখানে কি বললাম? সিন্ধিয়া অ্যাস গোয়ালিয়র। ঠিক আছে, এবার দুটো বার হয়ে গেছে এটা। ঠিক আছে, লাস্ট হচ্ছে পেশোয়া পুনা। তাহলে পেশোয়া থাকে কোথায়? পুনায়। বেশ। নাগপুরে থাকে কে? ভোঁসলে, মনে থাকবে, আশা ভোঁসলের ভোঁসলে। ঠিক আছে, তার গলায় ভীষণ রকম ভাবে ঝাঁঝ, তাই তো? খুব ভালো ক্লাসিক্যাল গাইতে পারে। তার মানে এই নাগপুরে পাওয়া যায় কি? পেঁয়াজ, পেঁয়াজে আবার খুব ঝাঁঝ হয়। তাহলে ভোঁসলেরা কোথায় থাকবে? নাগপুরে। ভোঁসলে মানেই দেখবে এরা কিন্তু খুব ঝাঁঝালো কথাবার্তা বলতো। তারপর কি আছে? রাজা বড়দার কথা বললেই বড়দার রাজার কথা মনে পড়ে যায়, তাই তো? রাজার কথা বললে আমাদের বড়দার রাজার কথা মনে যায়। এই বড়দার রাজায় যিনি রাজত্ব চালাতেন তার নাম গাইকোয়াড়। ঠিক আছে, আমাদের গাইকোয়াড়া কোথায় রয়েছে? বড়দায় রইল। এবার রয়েছে হোলকার, তাই তো? হোলকাররা থাকবে কোথায়? ইন্দোরে। ক্লিয়ার? ইন্দোরে মানেই কিন্তু আমাদের হোলকার। ক্লিয়ার? এবার মনে আছে ইন্দোরের মাঠ আছে, সেখানে কি করতো? আমাদের হোলকারদের মধ্যে খেলতেন অনেক প্লেয়ারই ছিল, তার নাম ছিল হোলকার, তারা খেলতেন। এবার আমরা কি আসছি? গোয়ালিয়র, সিন্ধিয়া। গোয়ালিয়রে থাকতেন কারা? সমরকুশলী চতুর মাথার অধিকারী, তারা থাকতেন হচ্ছে সিন্ধিয়ারা। কোথায় থাকতেন? গোয়ালিয়রে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের থাকতেন কি? মূল পেশোয়া, সে থাকতো পুনা, তাই না? শিবাজির বংশধররা কিন্তু পুনায় ম্যাক্সিমামটা সময় কাটিয়েছিল। তাই পেশোয়া হবে কোথায়? পুনায়। ক্লিয়ার হয়ে গেল? বেশ, এবার একটু বলতে শুরু করি। ওয়ার্ড বাই ওয়ার্ড বললে আমি এখান থেকে একটু দেখাই যে বাজিরাও ওয়ানের কথা বললাম, এবং বাজিরাও ওয়ান তার সময় হচ্ছে কি হয়েছিল? সাম্রাজ্য একদম জেনিথ, চরম সীমায় পৌঁছেছিল। তারপরে বালাজি বাজিরাও একটু উইক ছিল, তার কারণ তার বাবা যে চালু করেছিলেন বাজিরাও ওয়ান, হিন্দু মত বাদশাহী, সেই নীতিটা কিন্তু অনুসরণ করেনি। এবং সৈন্যবাহিনীতে এবং অ্যাডমিনিস্ট্রেশনে উনি অনেক মুসলিম রিক্রুট করেছিলেন। ক্লিয়ার? এবং এই রিক্রুটমেন্টের মধ্যে আমাদের মানতে হবে একজন বিখ্যাত আমাদের চিফ অফ দ্য আর্টিলারি, বা যেটাকে আমরা ওদের টার্মসে বলি মীর ই আতিশ। ঠিক আছে, মীর ই আতিশ। এই মীর ই আতিশ বা চিফ অফ দ্য আর্টিলারি কে ছিলেন? আমাদের ইব্রাহিম খান গাদ্দি। এবং তিনি কোন যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন? থার্ড ব্যাটল অফ পানিপথ, তৃতীয় পানিপথের যুদ্ধ। ক্লিয়ার? এবং সেখানে নিশ্চয়ই জানো আমাদের কি হয়? মারাঠারা পরাস্ত হয় কার কাছে? আহম্মদ শাহ আবদালির কাছে। এবং আহম্মদ শাহ আবদালির কাছে যখন পরাস্ত হয়ে যায়, সেই সময় কি হয়েছিল? আমাদের মারাঠা সাম্রাজ্যের গৌরবটা ক্ষণিকের জন্য নষ্ট হয়েছিল। আবার এরপরে মাহাজি সিন্ধিয়া, তারপরে নানা ফাডনবিস, ক্লিয়ার? আমাদের পেশোয়া অমৃতরাও, এদের নেতৃত্বে আবার কি করলো? নতুন করে শক্তি করে তুললো হচ্ছে আমাদের এই কি বলবো? পেশোয়ারা। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে, এই জায়গাটার উপর কোশ্চেন হয়। তাহলে এবার আমি বলে দিই যে তৃতীয় পানিপথের যুদ্ধে আমাদের পেশোয়া কে ছিলেন? উত্তর খুব সহজ, বালাজি বাজিরাও। এবার যদি বলে আমাদের মীর আতিশ কে ছিলেন এই যুদ্ধের সময়? আমাদের কার বাহিনীর? মারাঠা বাহিনীর। উত্তর কি হবে? ইব্রাহিম খান গাদ্দি। আর যদি বলে হু ওয়াজ দ্য জেনারেল অফ মারাঠা সোলজার্স ডিউরিং দ্য টাইম অফ আমাদের থার্ড ব্যাটল অফ পানিপথ, তাহলে উত্তরটা কি হবে? তাহলে কিন্তু আমরা উত্তরটা করব আমাদের এই সময় কে ছিল থার্ড ব্যাটল অফ পানিপথে?
উত্তর হবে আমাদের বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। তারপর ইতিহাসটা একটু অন্য জায়গায়, একটু অ্যাডভান্স জায়গায় চলে গেল। তাহলে বালাজি বিশ্বনাথের ছবি এখানে দেওয়া দেখতে পাচ্ছ। তার সম্পর্কে এখানে লেখা আছে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ স্মল রেভিনিউ অফিসিয়াল বাই শাহু ইন 1780। ঠিক আছে, শাহুর দ্বারা তিনি অফিসিয়াল হয়েছিলেন, হলো? আচ্ছা, and was appointed as Peshwa of Maratha Empire in 1738। He is known as fighter Peshwa and warrior Peshwa। তিনি ফাইটার পেশোয়া বা ওয়ারিয়র পেশোয়া নামে খুব বিখ্যাত ছিলেন। He started his career as a clerk of কোথায় Shabashat। It was in the year 1699 AD and that he was appointed at হচ্ছে Shar Shuba of Pune and Dolatabad। চরসুবা এবং দৌলতাবাদে উনি কি হয়েছিলেন, আমাদের একজন অ্যাপয়েন্টেড হয়েছিলেন। উইথ বালাজি's appointment at the পেশোয়া, the office of the পেশোয়া became hereditary। এরপর কি হয়েছিল, পেশোয়াশিপটা একটা বংশ পরম্পরা চলে এসেছিল। বালাজি and his successor became the de facto rules of the Maratha kingdom। de facto মানে কার্যনির্বাহী বা কার্যকরী, তাই তো? একটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে de facto ব্যাপারটা। যখন মনমোহন সিং আমাদের দেশের কি হয়েছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তখন তাকে নেপথ্য থেকে চালাতেনকে সোনিয়া গান্ধী, তাই তো? এই জন্য ওনাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ক্লিয়ার? এবং চালাতেন এই যে চালাতেন, সেখানে মনে রাখতে হবে আমাদের কি, যে মূল কাজটা করে দিয়ে গেছিলেন কে, আমাদের যেমন সোনিয়া গান্ধী, সেরকম ভাবেই বালাজি বিশ্বনাথ কিন্তু শাহুর হয়ে মূল কাজটা করে দিয়েছিল। তাই তার রুলটা হচ্ছে ডিফ্যাক্টো বা কার্যকরী রুল, কারো জায়গায় তিনি কার্যকরী ছিলেন। বলছে 1708 ওই যে শাহু তাকে সেনাকর্তা বা সেনাকর্ত্রী বা মেকার অফ আর্মি বলে একটা উপাধি দেন। বেশ, তারপরে আমরা চলে যাই ভালো করে। বালাজি মেড দ্য পোস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল অ্যাজ ওয়েল হেরিটেজ। ঠিক আছে, এটা আমি বললাম। হি প্লেড অ্যাট ক্রুশিয়াল রোল ইন দ্য সিভিল ওয়ার। তার সময় যে একটা গৃহযুদ্ধ হয়েছিল, অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য হচ্ছে ফাইনাল ভিক্টরি অফ শাহু। ওই যে বললাম ব্যাটল অফ খেদে শাহুর সম্পূর্ণভাবে জয় হলো, বাই উইনিং ওভার অলমোস্ট অ্যাট দ্য মারাঠা বলছে সর্দার্স টু দ্য সাইড অফ শাহু। শাহুর হয়ে তিনি কিন্তু কাজ করেছিলেন। He concluded an agreement with the Soyod or Soyod brothers। ঠিক আছে, এগ্রিমেন্ট করেছিলেন তাদের সঙ্গে, সৈয়দ ব্রাদার্সের সঙ্গে 1719 by which the Mughal emperor ফারুক শিয়ার recognized শাহু as the king of কি বললাম স্বরাজ্য। ঠিক আছে, হলো কি, হি কনক্লুডেড এগ্রিমেন্ট করলেন সৈয়দ ব্রাদার্সের, সৈয়দ হুসেন আলী আর সৈয়দ আবদুল্লাহ খানের সঙ্গে। কাদের এগেনস্টে, মুঘল এম্পায়ারদের এগেনস্টে, অ্যান্ড রিকগনাইজ শাহু। শাহু কি করলো, শাহু অ্যাজ দ্য কিং অফ দ্য স্বরাজ্য ফ্রম দ্য মুঘল। সেখানে কিন্তু শাহু কি করলো, আমাদের এই স্বরাজ্যটা দাবি করলো, তাই তো? এবং দাবি করার জন্য 6 মোগল প্রভিন্স অফ দ্য ডেকান, সেখান থেকে 6টা মুঘল সাম্রাজ্য এবং আমাদের কি বলবো দক্ষিণ ভারতের একটা অধিকার নিতে চাইলেন। এবং ট্রিটি অফ লোনাভেলা সাইন বিটুইন, যখন সাইন হলো তখন তার ভাগে পড়লো, কি পড়লো, আমাদের শাহুর ভাগে পড়লো, আমাদের কানহাউজি শাহুর ভাগে পড়লো। এবং সেখানে একটা যে ট্রিটি হলো, ট্রিটিটা করলেন কার সঙ্গে, কানহাউজি আংরের সঙ্গে হলো। এবং কানহাউজি আংরের সঙ্গে যখন ট্রিটিটা হচ্ছে, শাহুর বিহাফ হয়ে এলেন কে, আমাদের বালাজি বিশ্বনাথ। মনে রাখবে, বলতে পারো কবি কালাশ, যিনি এই নামেই পরিচিত ছিলেন, তার আরেকটা নাম ছিল হচ্ছে আমাদের কি, কানহাউজি আংরে। বা কানহাউজির আংরের নিক নেম কি ছিল, উত্তর হচ্ছে, বা পেন নেম কি ছিল, বা আরেকটা নাম কি, আনাদার নাম কি ছিল, বলে উত্তর কি হবে, কবি কালাশ। হয়ে গেল। বেশ খুব বিচক্ষণ একজন সেনাপতি ছিলেন, নৌবাহিনীর যুদ্ধে তিনি খুব স্ট্রং ছিলেন। ইন 1714 এডি, ঠিক আছে, দ্য ট্রিটি উইথ সাইন বিটুইন মুঘল জেনারেল সৈয়দ হুসেন আলী অ্যান্ড বালাজি। সৈয়দ হুসেন আলীর সঙ্গে বালাজি বিশ্বনাথের সৈন্য এবং রিচার্ড টেম্পল, রিচার্ড টেম্পল তাকে কি বললেন, বললেন হচ্ছে ম্যাগনা কাটা অফ দ্য রাইজিং অফ মারাঠা এম্পায়ার। ম্যাগনা কাটা অফ রাইজিং এম্পায়ার বললেন আমাদের রিচার্ড টেম্পল। মনে রাখবে, in history he enjoys his reputation greater as statesman than as a military general। প্রথম জীবনে কিন্তু একজন মিলিটারি জেনারেল হিসেবেই তিনি কিন্তু তার খ্যাতিটা পেয়েছিলেন। হিস্টোরিয়ান রলিনসন কল্ড হিম, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ সেকেন্ড মারাঠা এম্পায়ার। তাহলে সাম্রাজ্যটা দ্বিতীয় হয়ে গেল, কারণ শিবাজির মৃত্যুর পরে তার সাকসেসর দুর্বল ছিল। এবং শাহুর সময় যখনই পেশোয়াশিপটা চালু হয়ে গেল,
ভদ্রলোকের নাম কি বালাজি বিশ্বনাথের, তখন কিন্তু এটা কি হতো, স্ট্রং হতে শুরু করলো। ক্লিয়ার, বোঝা গেল? বেশ। Solution Ali and Balaji Vishwanath, according to Richard Temple, the Magna Carta Rising of Maratha Empire. এটা যে ম্যাগনা কার্টা মারাঠা এম্পায়ারের ক্ষেত্রে রাইজিং এর ক্ষেত্রে। In history, he enjoys his reputation greater as a statesman than as a military general. Clear? Christopher লরেন্সনের কথা আমি আগেই বললাম। By birth, he was a Chitpavan Brahmin. Clear? Western coast of the Janjira district. Western coast of Janjira river সামনে উনি জন্মগ্রহণ করেছিলেন। Here he was born and of such village named তোমার কি হয়েছিল, শ্রীভরদা। শ্রীভরদা নাম হয়েছিল, পরবর্তীকালে এই ঘটনার পরে তোমার চেঞ্জ করে নামটা হয়েছিল। ক্লিয়ার? তারপরের জায়গায় আমি যাচ্ছি। এবার আমি আসছি পেশোয়া বাজিরাও খান। আমি আগেই বলেছি খুব ভালো ওয়ারিয়ার ছিলেন, তাই জন্য ওনাকে বলা হতো ফাইটার পেশোয়া, বা বলা হতো কি ওয়ারিয়ার পেশোয়া। ফাইটার পেশোয়া এবং ওয়ারিয়ার পেশোয়া দুটোই বলা হচ্ছে আমাদের পেশোয়া বাজিরাও খানকে। বলছে he was the eldest son of Balaji Vishwanath, succeeded him as Peshwa as the young age of 20. ক্লিয়ার? এও কিন্তু বাবার মতোই এই তোমার কি বলবো 20 বছর বয়সে পেশোয়া হয়েছিলেন। He was considered the greatest exponent of guerrilla tactics. গেরিলাটা কি? একটা বলছে অতর্কিতে লুকিয়ে থেকে যুদ্ধ করা। মালিক আম্বার বলে একজন হাফসি, তিনি আমাদের এই বাহমনি সাম্রাজ্যের সময় এসেছিলেন এবং তিনি ইন্ট্রোডিউস করেছিলেন প্রথম গেরিলা ওয়ারফেয়ার, এবং সেই গেরিলা ওয়ারফেয়ার যিনি হাতে শিখেছিলেন প্রথম, তিনি হচ্ছেন আর কেউ নন, শিবাজি। এবং মারাঠারা টোটালি ওনার কাছ থেকে এটা অ্যাডপ্ট করেছিল। এবং মারাঠারা এটা শেখার পর শিবাজির সময় এটা জনপ্রিয় হলেও এটা কিন্তু কন্টিনিউ করেছিল দীর্ঘদিন। ক্লিয়ার? এটা মনে রাখবে। এবং সেক্ষেত্রে বলে দিই যে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই যে কি বলবো, পেশোয়া বাজিরাও খান সেক্ষেত্রে আমাদের একটা চেরিত বা পিনাকেলে নিয়ে গেছিলেন কে, আমাদের মারাঠা সাম্রাজ্য। এবং এই যে যুদ্ধ কৌশল, যে গেরিলার কথাটা বললাম, সেটা কিন্তু সম্পূর্ণভাবে শিবাজিও গ্রহণ করেছিল মালিক আম্বরের কৌশল থেকে, মালিক আম্বরের ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ঠিক আছে, এবং মালিক আম্বরের কি বললাম আরেকটা সিস্টেমের নাম, মালিক আম্বরের যে গেরিলা ট্যাকটিক্স এটা প্রথম শিখে কি করেন, উনি এটা স্প্রেড করে দেন কাদের, মারাঠাদের মধ্যে। এবং তারপরে শিবাজির পরে যে গেরিলা ট্যাকটিক্সে যুদ্ধ করতে সবচেয়ে দক্ষ ছিল তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাজিরাও খান। বোঝা গেল? তাহলে গেরিলা মানে কি? অতর্কিতে লুকিয়ে থেকে অতর্কিতে আক্রমণ করা, তাকে বলে গেরিলা ওয়ারফেয়ার। বেশ। দ্য গ্রেটেস্ট এক্সপেরিমেন্ট অফ গেরিলা তোমার হচ্ছে ট্যাকটিক্স অফ দ্য শিবাজি অ্যান্ড মারাঠা পাওয়ার রিচড ইটস জেনিথ আন্ডার হিম। চরম সীমা পৌঁছেছিল। হিজ পিরিয়ড স দ্য বিগিনিং অফ দ্য সিস্টেম অফ বলছে কনফারেন্সি অন রাইজ অফ মারাঠা, তোমার কি আছে, চিপস, ঠিক আছে। বেশ। তার রাজত্বকালটা কি রেখেছিল, মারাঠাদের যে বিভিন্ন রকম ভাবে মারাঠা চিফটেনদের দ্বন্দ্ব তারা কিন্তু ফিল করেছিল এই সময়ের মধ্যে। কনকোয়েস্ট বলছে several Maratha families became prominent and got themselves entered in different parts of India. ক্লিয়ার? বেশ। এই মারাঠা সাম্রাজ্যটা 5টা রাজ্যে ভাগ হয়ে যায়। এর মধ্যে একটা ছিল গায়কোয়াড় অ্যান্ড বরোদা, একটা ভোসলে অ্যান্ড নাগপুর, একটা হোলকার অ্যান্ড ইন্দোর, একটা সিন্ধিয়া গোয়ালিয়র, একটা হচ্ছে সিন্ধিয়া গোয়ালিয়র দুবার হয়ে গেছে, একটা পেশোয়া পুনা। After defeat and expelling the Siddhis at Janjir from the mainland in 1722 AD, he conquered Besin and Salsette from the Portuguese in 1733. 1733 সালেই পর্তুগিজদের কাছ থেকে বেসিন কেড়ে নিয়েছিলেন, এবং হচ্ছে আমাদের বেসিনের সঙ্গে সঙ্গে আরো একটা জায়গা কেড়ে নিয়েছিলেন, তার হচ্ছে সলসেট। তাই তো? দুটোই মারাঠাদের হচ্ছে ট্রেড পয়েন্ট। He led innumerable successful expeditions into North India to weaken the Maratha Empire. Here বলছে he led innumerable successful expedition, অনেকগুলো তোমার অগন্তি আক্রমণ করেছিলেন, বা অনেকগুলো আক্রমণ করেছিলেন বা অভিযান করেছে, এক্সপেডিশন অভিযান ইন্টু নর্থ ইন্ডিয়া। কোথায়? সেটা যে উত্তর ভারতে, টু ওয়েক দ্য মুঘল এম্পায়ার, এবং মুঘল এম্পায়ারকে নিশ্চয়ই উইক করে দিয়েছিল এম্পায়ার, অ্যান্ড টু ব্রেক দ্য মারাঠাস দ্য কি বলবো সুপ্রিম পাওয়ার্স ইন ইন্ডিয়া। ক্লিয়ার? মারাঠাদের সুপ্রিম পাওয়ার অফ ইন্ডিয়াতে
প্রতিষ্ঠিত করা হলো। হি ইন্ট্রোডিউস হিন্দু পাদপাচ্ছায়, এটা খুব পরীক্ষা দেয়, হিন্দু পাদপাচ্ছায় হিন্দি কে চালু করেন? উত্তর বললে আমরা সবসময় বলবো যেটা হচ্ছে বাজিরাও ওয়ান। ক্লিয়ার? রিচার্ড টেম্পল is named Bajirao I as the fitting Peshwa for the the incarnation of the inverted commas দিয়ে লেখা আছে হিন্দু পাওয়ার, তাই তো? রিচার্ড টেম্পল বলেছিল বাজিরাও ওয়ান কে পেশোয়া হিসেবে প্রথম যে পুজোটা করেছিলেন, ঠিক আছে, এবং কি বলবো ওটাকে আমি বলবো হিন্দু পাওয়ার, হিন্দু পাওয়ারের কথাটা উনি কিন্তু প্রথম তুলে ধরেছিলেন। মানে কে? এটা বাজিরাও ওয়ান। হি টুক হি টোল্ড কিং শাহু, কি বলেছিলেন তিনি শাহুকে? মারাঠা ফ্ল্যাগ, মারাঠা ফ্ল্যাগ না, ওটাকে আমি এভাবে বলি, লেট আস স্ট্রাইক অ্যান্ড দ্য ট্রাঙ্ক অফ উইদারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল অফ দেমসেলস অ্যান্ড দেন দ্য মারাঠা ফ্ল্যাগ ফ্লাই ফ্রম কৃষ্ণা টু আটক, বা কৃষ্ণা টু সিন্ধু আমরা বলতে পারি। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মনে রাখতে হবে আমাদের। ক্লিয়ার? মৃত শুষ্ক প্রায় গাছের কাণ্ডে কুঠার দিয়ে আঘাত করো, গোটা গাছটাই ডালপালা সময় মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, মানে এটা গোটা গাছটা হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য যখন ক্ষয় পাচ্ছে তখনই কিন্তু মারাঠাদের উত্থানের জন্য তার একটা মেসেজ ছিল। যাই হোক, এখানে আমি আরো একটু কথা বলবো যে আমাদের হিস্টোরিয়ান গ্র্যান্ডার হ্যাজ ডেসক্রাইবড হিম নেপোলিয়ন অফ মার্টারে, সেটা বলেছি আমি। এবার কালিঙ্গর দত্ত একটা উপাধি দিয়েছিল, হিম হি মে ভেরি ওয়েল, কি বলছে, বি রিগার্ড অ্যাজ সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা কিংডম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ওনার সামনে দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। বাজিরাও ওয়ান ডিফিটেড দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ইন দ্য ব্যাটল অফ বালাপুর। 1722 সালে নিজাম অফ হায়দ্রাবাদকে উনি পরাস্ত করলেন ব্যাটল অফ বালাপুরের যুদ্ধে। ক্লিয়ার? অন 6 মার্চ 1778 ইন দ্য হচ্ছে কি বলছে, ব্যাটল অফ পাকিস্তান। ঠিক আছে, আমাদের কি বললাম সংখ্যাটা? 6 March 1728, the both of Palkhand and Nizam was defeated by him and was forced to accept the terms of the Munshi Shibago, বেশ মুঞ্জি শিবাগন। 1931, খুব ইম্পর্টেন্ট ইয়ার, কারণ পেশোয়া বাজিরাও ওয়ান ডিফিটেড কাকে হারিয়েছিলেন? নিজাম অফ হায়দ্রাবাদ ইন দ্য ব্যাটেল অফ কি? ধাবলের যুদ্ধে। মনে থাকবে? বেশ, আমি ধাবলের যুদ্ধ অব্দি পড়লাম, তারপরের দিন কন্টিনিউ করবো। যাই হোক, আমি আবার ফিরে যাচ্ছি আমাদের ক্লাসের মধ্যে একটা অংশে আমরা ফিরে যাচ্ছি, দেখে নিই। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পুজো আসছে, হাতে টাকা এসেছে, সেই টাকাটা জামা কাপড় পিছনে খরচ না করে তোমরা ইমিডিয়েটলি আনএকাডেমির কি নিয়ে নাও, আনএকাডেমির সাবস্ক্রিপশন নিয়ে নাও। যারা আগে বেশ কিছু ক্লাস দেখে প্লাস ওয়ান করে নিয়েছে তাদের হচ্ছে তোমার কি দেখা যাবে 10% বেশি ছাড় পেয়েছে তার। ক্লিয়ার? সুতরাং আর দেরি নয়, তোমরা আনএকাডেমি প্ল্যাটফর্মে চলে এসো। এবং আমি আরেকটু কথা বলে নিই, এই জায়গাটাকে একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ে এটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করো যে তুমি কতক্ষণ এটাকে মেমোরাইজ করতে পারছো। ক্লিয়ার? যাই হোক, আজকের ক্লাসে আমি একটুখানি টাইমিংটা চেঞ্জ করেছি। ঠিক আছে, আজকে একটু সন্ধ্যে ক্লাস হয়ে গেছে, টানা তোমাদের ওই দুপুর 11টা থেকে 11টা আর 12টা আমরা ক্লাস করেছি। একটু টাইমটা চেঞ্জ করলাম। টাইমটা যদি তোমাদের মনে হয় এটা চেঞ্জ করে এটা আমি রাত্রি 10টা করলে ভালো হয়, মেবি আমি তাই করে দেবো। ঠিক আছে, তাহলে চললাম। জয় মারাঠা, আমাদের শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনাটা করো বাবু।